আমরা প্রত্যেকে প্রত্যেক দিন অনেক পদার্থ ব্যবহার করে থাকি, সেটা খাতা পেন থেকে শুরু করে আমাদের খাবারের যে সমস্ত সবজি ফল এই সমস্ত কিছু, তার কিছু না কিছু অংশ আমরা ফেলে দিই। ওই যে অংশটা আমরা ফেলে দিই, কেন ফেলি? কারণ আমাদের সেটা কাজে লাগে না। কিন্তু এটা যে ফেলে দিচ্ছি সেটা কি নর্মালি এমনি পড়ে থাকছে? না, সেটা কিন্তু পরবর্তী সময়ে আমাদের ক্ষতি করছে। তার জন্য সেই পদার্থটিকে সঠিক স্থানে ফেলাটা খুব জরুরি। কোথায় আমরা ফেলছি সেটা খুবই একটা ম্যাটার করে আমাদের পরবর্তীতে আমাদের জীবনে। তাহলে চলো একটা নতুন চ্যাপ্টার শুরু করা যাক, যেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই যে পদার্থটি আমরা ফেলে দিচ্ছি সেটাকেই আমরা বলছি বর্জ্য। বর্জ্য অর্থাৎ যেটাকে আমরা বর্জন করছি। এটি তোমাদের ক্লাস 10-এর ভূগোলে রয়েছে, তোমরা দেখবে। তোমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। এই বর্জ্যের যে ব্যবস্থাপনাটা রয়েছে, এটার জন্য আজকে যে ট্যাগলাইনটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে বর্জ্যের সমস্যা, সঠিক ব্যবস্থাপনায় সমাধান। অর্থাৎ বর্জ্যকে কিন্তু সমস্যা হিসেবে না দেখে সঠিকভাবে আমরা কি করে ব্যবস্থাপনা করতে পারি সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। তো তোমাদের সামনে যে নাম্বারটি রয়েছে এটা একটা হিউজ নাম্বার। এই হিউজ নাম্বার দেখে ভয় পেলে চলবে না, এটা কিন্তু বাস্তব। এটি হচ্ছে গিয়ে প্রত্যেক বছর আমরা যে পরিমাণ ওয়েস্ট জেনারেট করছি সেটা কেজিতে লেখা রয়েছে। আমাদের টার্গেট থাকবে এটিকে যতটা সম্ভব কমানো যায়। তোমাদের সামনে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু পাহাড়ের মতো লাগছে, কিন্তু এটা কিন্তু মানে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো পাহাড় নয়। এটা হচ্ছে গিয়ে দিল্লির কাছে থাকা ভালসুয়াল ল্যান্ডফিল সাইট। এটা ল্যান্ডফিল সাইট কি সেটা আমরা পরবর্তীতে এই ভিডিওতেই জেনে নেব। কিন্তু দেখো, শহরের যে সমস্ত আবর্জনা সেগুলোকে নিয়ে এসে একটা জায়গায় ডাম্প করা হয়। সেই শহরের আবর্জনাকে ডাম্প করতে করতে এরকম পাহাড়ের রূপ ধারণ করে নেয়। এটা দিল্লির কাছে দেখতে পাচ্ছ এরকম, ঠিক আছে? এরকম প্রত্যেকটা শহরের কাছেই কিন্তু এরকম একটা ছোটখাটো পাহাড় টাইপের তোমরা দেখতে পাবে, যে যেগুলি এই যে শহরের মানুষের দ্বারা ব্যবহার করা যে সমস্ত পদার্থ, তার যে ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলো দ্বারা এইরকম পাহাড় সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? এবারে যদি দেখো এইটার সমস্যাটা, যে শুধু যে আমরা এই যে ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর যে উপরে যে ল্যান্ড সারফেস রয়েছে সেখানে যে আমরা কেবলমাত্র এই আবর্জনাকে ফেলে এরকম ডাম্প করছি তা নয়, এইটা পৌঁছে গেছে সমুদ্রের অতল গভীর পর্যন্ত। যেসব জায়গায় আমরা পৌঁছাইনি সেসব জায়গায় পর্যন্ত এই ওয়েস্ট মেটেরিয়াল পৌঁছে গেছে। তবে এই যে ওয়েস্ট মেটেরিয়াল শুধু যে এরকম সলিড পদার্থ, বা তোমরা পদার্থের অবস্থা সম্পর্কে জেনেছো যে পদার্থে তিনটা অবস্থা হয়ে থাকে, একটা হয়ে থাকে সলিড বা কঠিন, আর একটা তরল এবং গ্যাসীয়। এবারে তিন প্রকারের কিন্তু ওয়েস্ট আমরা জেনারেট করি, তো কঠিন, তরল এবং গ্যাসীয়। অর্থাৎ যেরকম আমরা ভূপৃষ্ঠকে এরকম সলিড ওয়েস্ট দ্বারা ভরে ফেলছি, সেরকম লিকুইড ওয়েস্ট বা কঠিন মানে তরল বর্জ্য যেটা রয়েছে সেটা দ্বারাও আমরা মানে দূষিত করছি, এবং তার সাথে সাথে গ্যাসীয় যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেগুলো দ্বারাও আমরা পরিবেশের অনেকটা ক্ষতি করছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি এই যে বর্জ্যটা কি, একটু আগেই তোমাদেরকে বললাম, এখানে দেখবে সেটা লেখাই রয়েছে যে আমরা দৈনন্দিন জীবনে যে যা কিছু আমরা ব্যবহার করি তার অবশিষ্টাংশ যেগুলি কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটা অর্থমূল্য নেই অথচ পরিবেশ দূষণ ঘটায়, তা হলো বর্জ্য পদার্থ। এখানে যে জিনিসটা দেখাচ্ছে অর্থমূল্য নেই, তার কিন্তু আমরা অর্থমূল্য নেই বলে আমরা ভাবছি যে ওটা কোনো আমাদের তো কাজে লাগছে না, সব ফেলে দিই। কিন্তু পরবর্তী সময়ে ওটা আমাদের এতটাই ক্ষতি করছে, তার জন্য কিন্তু অনেকটা অর্থ ব্যয় করতে হচ্ছে সেখান থেকে আমাদেরকে রিকভার করার জন্য। সেক্ষেত্রে যদি কিছু স্ট্যাটিস্টিক্স তোমরা দেখো, তাহলে বিশ্বব্যাপী বর্জ্য উৎপাদনের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এই যে আগে যে সংখ্যাটা দেখালাম সেটা 230 কোটি টন, যেটা আগেই দেখলে তোমরা। বর্তমানে এই যে মানে এরকম পরিমাণ প্রত্যেক বছর আমরা এটা জেনারেট করে যাচ্ছি 230 কোটি টন বার্ষিক, যেটা আমরা জেনারেট করছি ওয়েস্ট। এবং বর্তমানে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু 2050 সাল নাগাদ এটা 70% বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে বিভিন্ন যে সমস্ত গবেষণা সংস্থা রয়েছে, তারা জানাচ্ছে এটা 70% বৃদ্ধি পাবে। প্লাস্টিক বর্জ্য প্রতি বছর 40 কোটি টনেরও বেশি যুক্ত হচ্ছে। এই যে 230 কোটি টন দেখছো, তার সাথে 40 কোটি টন প্রত্যেক বছর যুক্ত হয়ে যাচ্ছে, যার মধ্যে মাত্র 9% হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য, ঠিক আছে? মাত্র 9% পুনর্ব্যবহারযোগ্য করা হচ্ছে, মানে রিসাইকেল করা হচ্ছে। কিন্তু আর বাকি যে 91% অর্থাৎ 91% যেটা হচ্ছে সেটা কিন্তু পুনর্ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ সেটা পুরোপুরি ওয়েস্ট হিসাবে পরিবেশে থেকে যাচ্ছে। এরপরে যদি দেখি ই ওয়েস্টটা কি সেটাও পরে দেখবো, কিন্তু একটু সংক্ষেপে বলে রাখি যে ই ওয়েস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে ইলেকট্রনিক ওয়েস্ট যেগুলো রয়েছে, আমরা যে স্মার্টফোন, ল্যাপটপ বা বর্তমান সময়ে যে সমস্ত ইলেকট্রিক গ্যাজেট আমরা ব্যবহার করছি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে সেগুলো যে আমরা ফেলে
ফেলে দিচ্ছি, সেগুলো যে ওয়েস্ট জেনারেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ই ওয়েস্ট। এই ই ওয়েস্টটাও কিন্তু বর্তমান সময়ে একটা মানে আমাদের প্রচুর ক্ষতির একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, যেটা 2024 সালে ছিল 6.2 কোটি টন। ঠিক আছে, এটাকে ছাড়িয়ে গেছে, 6.2 কোটি টনটাকেও ছাড়িয়ে গেছে। প্রতি বছর এটা 3 থেকে 4% করে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তোমরা জানবে হু যেটাকে বলা হয়, তারা যে হিসাব জানাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 50 লক্ষ মানুষ এই যে ওয়েস্ট অর্থাৎ এই যে বর্জ্য পদার্থ রয়েছে, এই বর্জ্য পদার্থের কারণে কিন্তু বিভিন্ন রোগের শিকার হচ্ছে। তার জন্য এই বর্জ্যের সমস্যা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তার জন্য দরকার কিন্তু সঠিক ব্যবস্থাপনা। আজকের এই চ্যাপ্টারে আমরা সেই সমস্ত জিনিসগুলোই দেখব। যদি আমরা দেখি তাহলে এই যে আলোচনাটাকে এটাকে একটা নির্দিষ্ট লিমিটে বাঁধার দরকার রয়েছে, না হলে কিন্তু এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা হিউজ টপিক এবং বর্তমানে এর উপরে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে। তাহলে তোমাদের দশম শ্রেণীর জন্য যেহেতু এটা টার্গেট করে এই ভিডিওটি বানানো হচ্ছে, তাহলে তার জন্য কিন্তু এই যে টপিকটাকে একটা সামারাইজ করা হচ্ছে, একটা ছোট্ট টাইপের কেটে নেওয়া হচ্ছে তার পোর্শনটাকে। আজকের এই ভিডিওতে তোমরা যা যা দেখতে হবে সেটি হচ্ছে কি বর্জ্য পদার্থের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিকগুলো কি কি রয়েছে সেটা তুলে ধরবো, বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হবে এবং বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় তোমরা কি ভূমিকা পালন করতে পারো সেটা নিয়ে একটু আলোকপাত করা হবে এবং শেষে একটা কেস স্টাডি আমরা দেখে নেব। এবারে যদি দেখি বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের এই যে প্রকারভেদটা যদি আমরা দেখে নিই একটু, তাহলে দেখো বর্জ্য পদার্থকে আমরা যদি প্রকৃতি অনুসারে ভাগ করি তাহলে কিন্তু আসছে কঠিন, তরল এবং গ্যাসীয়। আগেই বললাম পদার্থে তিনটা অবস্থা হয়, এইখানেও বর্জ্য পদার্থেরও সেই রকম তিনটা অবস্থা। কঠিন অর্থাৎ তোমরা জানো যে সমস্ত এই যে বললাম কাগজ, প্লাস্টিক, এই যে সিসি বোতল, এই সমস্ত কিছু যা কিছু থাকছে সেগুলো কিন্তু সলিড ওয়েস্ট হিসাবে আসছে, যেগুলো কঠিন অবস্থায় রয়েছে। সেরকম খাবারের যে খোসা বা অন্যান্য কিছু যা কিছু রয়েছে ওগুলো কিন্তু সলিড হিসেবে আসছে। এবং তরল তোমরা জানো আমাদের প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণে একটা জল আমরা ওয়েস্ট করে থাকি, সেটা স্নানের জন্য হতে পারে, সেটা রান্নার কাজে রান্নার কাজ করার পরে যে বাসনপত্র মাজা থেকে শুরু করে অন্যান্য কাজে আমরা ওয়েস্ট মানে এই জলটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, কি এবারে এইটা যে মানে সেখান থেকে কিছুটা পরিমাণ আমরা ফেলেই দিই, সেটা ওয়েস্ট হিসাবে যায়। এবং তাছাড়াও রয়েছে কলকারখানা থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা এই যে লিকুইড ওয়েস্ট কিন্তু আসে এবং সেটা মানে ট্রিট না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নদীতে ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করে। এবং গ্যাসীয় যদি দেখি বিভিন্ন এই যে কলকারখানাগুলো তোমাদের যদি আশেপাশে থাকে দেখবে, তা সেখানে যে চিমনিগুলো থাকে এই চিমনি থেকে কতটা পরিমাণে ধোঁয়া প্রত্যেক দিন আমাদের বায়ুমণ্ডলে মিশছে, সো সেটা কিন্তু ওয়েস্ট হিসাবেও আসছে এবং আমাদের পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি করছে। ক্ষতির দিকটা পরে দেখবো, আগে এই প্রকারভেদগুলো একটু দেখে নাও। এছাড়া যদি দেখি পুনর্ব্যবহার যোগ্যতার উপরে যদি ভাগ করি, পুনর্ব্যবহার যোগ্য এবং পুনর্ব্যবহার অযোগ্য দু ধরনের রয়েছে। পুনর্ব্যবহার যোগ্যর মধ্যে কি কি রয়েছে, এমন কিছু জিনিস যেগুলোকে কিন্তু আমরা আবার বারবার ব্যবহার করতে পারি, সেগুলো কিন্তু পুনর্ব্যবহার যোগ্য। যেরকম আমরা যদি দেখি খবরের কাগজ তোমরা জানো সেটাকে আমরা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করি, শুধু খবরের কাগজ একবার পড়ে নিলাম ফেলে দিলাম নয়, তারপরে কিন্তু সেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেরকম বিভিন্ন ঠোঙ্গা বানাতে ব্যবহার করা হয়ে থাকে বা অন্যান্য পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। সেই সমস্ত জিনিস যেগুলোকে আমরা বারবার ইউজ করতে পারছি সেগুলোকে পুনর্ব্যবহার যোগ্য বলা হয়। এখন তোমরা দেখবে বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্ম বা অন্যান্য জায়গায় কিন্তু লেখা থাকে রিসাইকেল করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট একটা রিসাইকেল বিন করে দেওয়া থাকে। ওখানে দেখবে যে বিভিন্ন ওই যে স্প্রাইট বা অন্যান্য কিছুর বটলের গায়েও কিন্তু এই রিসাইকেলের সাইন দেওয়া থাকে এবং ওখানে লেখা থাকে রিসাইকেল মি বলে। ওটাকে যদি তোমরা সেই জায়গায় দিয়ে দাও তাহলে কিন্তু তারা কিন্তু সেই বোতলটাকে আবার রিসাইকেল করবে এবং রিসাইকেল করে ওটাকে আবার ইউজ করবে তারা কিন্তু। এরপরে যদি দেখি কিছু পদার্থ রয়েছে যেগুলো পুনর্ব্যবহার অযোগ্য। তোমরা দেখবে আগে মানে এই রিসেন্ট যে 2-1 বছর আগে কিন্তু এই ধরনের থার্মোকলের যে সমস্ত থালা অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এটা পরিবেশন করা হতো, এই থালায় ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে সেগুলো দেখবে না, কারণ এগুলো কিন্তু পুড়িয়ে ফেললেও পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি করে, তার জন্য এগুলো পুনর্ব্যবহার অযোগ্য। তাই এই সমস্ত জিনিসগুলাকে কিন্তু, এবং প্লাস্টিকের কথাও বললাম আগে, প্লাস্টিক যে পরিমাণ আমরা ইউজ করি তার মাত্র 9% আমরা পুনর্ব্যবহার করতে পারি, বাকি কিন্তু পুনর্ব্যবহার অযোগ্য। সো নেক্সট টাইপ যদি আমরা দেখি উৎস অনুসারে, এবার এই যে বর্জ্য পদার্থ যেটা রয়েছে, এই বর্জ্য পদার্থ কোথা থেকে আসছে তার উপরে যদি ভাগ করি বর্জ্য পদার্থটাকে, সেটি হচ্ছে গৃহস্থলীর বর্জ্য। তোমরা জানো আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস আমরা ওয়েস্ট হিসাবে রিলিজ করে থাকি, তার মধ্যে এই যে
বিভিন্ন খাওয়ার যে মানে রান্না করার সময় যে সমস্ত সবজি ব্যবহার করে থাকি তার খোসা থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিক ক্যারি ব্যাগ যেগুলো আমরা নিয়ে আসি বাজার থেকে সেটা, এছাড়াও আরো অনেক কিছু তো রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের বাড়ি থেকেই এরকম যে ওয়েস্ট গুলো বেরোয় যেটা তোমরা ফেলে দাও ডাস্টবিনে, সেগুলোকে কিন্তু গৃহস্থলীর বর্জ্য হিসাবে ধরা হয়। এছাড়া যদি দেখি কৃষিজাত বর্জ্য, তোমরা জানো যে কৃষি ক্ষেত্র যেটা রয়েছে সেখানে যে সমস্ত প্রোডাক্ট গুলো উৎপন্ন হয়ে থাকে সেগুলো কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে পেরিসেবল আইটেম বা যেগুলো পচনশীল, সেগুলোকে যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় না পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, এবং সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে যে বর্জ্যের ধরনের বর্জ্যে পরিণত হয় সেটাকে আমরা কৃষিজাত বর্জ্য বলছি। এছাড়া যদি দেখি শিল্পজাত বর্জ্য, শিল্পের কথা বললাম, শিল্প থেকে সব রকমেরই আছে, যেরকম সলিড ওয়েস্ট অর্থাৎ কঠিন বর্জ্য আসছে, সেরকম তরল গ্যাসীয় সব ধরনেরই বর্জ্য পদার্থ শিল্প থেকে আসে। এছাড়া যদি কি চিকিৎসা সংক্রান্ত যে বর্জ্য রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাজারিয়াস ও হয়ে থাকে, কারণ হচ্ছে গিয়ে সেখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মেডিসিন রয়েছে এবং চিকিৎসার যে সমস্ত সরঞ্জাম রয়েছে, যেরকম সিরিঞ্জ হতে পারে, বিভিন্ন ওষুধের যে কন্টেইনার, সেগুলো কিন্তু বর্জ্য হিসাবেও পরিবেশে আসে। এবার যদি দেখি ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স ওয়েস্ট, যেটা একটু আগেই বললাম যে ই ওয়েস্ট অর্থাৎ এই যে আমরা বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন বা অন্যান্য যে সমস্ত কিছু, এই যে বাল্ব বা আরো যা ধরবে যেগুলো মানে ইলেকট্রিসিটির সাহায্যে চলে, সেই সমস্ত জিনিসপত্রগুলো ক্ষতি হয়ে গেলে মানে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা যখন সেগুলোকে ফেলে দিই, সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট এই যে কৃষিজাত বর্জ্য বা গৃহস্থলীর যে বর্জ্য রয়েছে সেগুলোর মতো কিন্তু নয়, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের এবং সেটার ব্যবস্থাপনাও সম্পূর্ণ আলাদা ধরনেরই করতে হয়। তাহলে বুঝতে পারলে এতক্ষণ যে টাইপগুলো বললাম এগুলো প্রত্যেকটি কিন্তু তোমরা দেখেছো, দেখোনি এরকম কোনোটা নয়, প্রত্যেকটি তোমরা দেখেছো। এবারে বিষাক্ততার উপরে যদি ভাগ করি, বিষাক্ত এবং বিষহীন। এবারে বিষাক্ত কাকে বলবো? যে সমস্ত বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে, শুধু আমাদের বাদ দিয়েও, শুধু তার আমাদের পাশাপাশি যে সমস্ত জীবকুল রয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রাণী আমরা পৃথিবীতে বসবাস করি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা বিষাক্ত, মানে আমাদের শরীরে সেটা যদি আসে বা আমরা যদি তার সংস্পর্শে এসে আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয় এবং প্রাণনাশেরও সম্ভাবনা থাকে, সেগুলোকে কিন্তু বিষাক্ত বলবো। এবং অন্যান্য কিছু ওয়েস্ট রয়েছে, যেরকম গৃহস্থলী থেকে যে সমস্ত খাবারের খোসা টোসা যেগুলো বেরোয়, সেগুলো কিন্তু আমাদের অতটা ক্ষতি করে না, তার জন্য সেগুলোকে আমরা বলবো বিষহীন। এক্ষেত্রে যদি দেখি জৈব বিয়োজনের উপরে ভিত্তি করে জৈব বিয়োজন যোগ্য এবং জৈব বিয়োজন অযোগ্য, অর্থাৎ বায়োলজিক্যালি যেগুলোকে ডিগ্রেডেড করা যায়, অর্থাৎ সেগুলোকে যদি পরিবেশে আমরা ফেলে দিই তাহলে পরিবেশের বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এটাকে খেয়ে নেবে এবং এটাকে আবার পরিবেশের সাথে মিশিয়ে দেবে। এই ধরনের যে বর্জ্য পদার্থ, যেরকম খাবারের খোসা একটু আগেই বললাম, সেগুলোকে যদি আমরা ফেলে দিই কোথাও, তাহলে কিন্তু এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে, তারা বিভিন্ন ফাঙ্গাস রয়েছে, তারা কিন্তু এগুলোকে কিছুদিনের মধ্যেই পচিয়ে দেবে এবং পচিয়ে পরিবেশের সাথে এটাকে আবার মিশিয়ে দেবে, অর্থাৎ এটা আমাদের ততটা কোনো ক্ষতি করে না। কিন্তু সমস্যার যে জায়গাটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে এই যে জৈব বিয়োজন অযোগ্য যা কিছু রয়েছে সেইটা কিন্তু সব থেকে ক্ষতিকারক, কারণ এটাকে যে বায়োলজিক্যাল প্রসেস রয়েছে, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেটা মানে আমাদের যে রিসাইকেল সিস্টেম রয়েছে তার মাধ্যমে এটাকে আমরা রিসাইকেল করতে পারি না, বা এটাকে আমরা মানে পুনরায় আবার যে ঠিকঠাক করে ব্যবহার করব বা পরিবেশের সাথে মিশিয়ে নেব সেরকম হয় না, এটা কিন্তু পরিবেশে পড়ে থাকে এবং আমাদের মারাত্মক ক্ষতি করে অনেক ক্ষেত্রে। নেক্সট যদি দেখি বর্জ্য পদার্থের যে ক্ষতিকারক প্রভাবটা রয়েছে, এই প্রভাবটা যদি দেখো শুধু যে মানুষের উপরে প্রভাব পড়ছে তেমনটা নয়, এবং আমাদের যে পরিবেশ রয়েছে এবং অন্যান্য যে প্রাণী রয়েছে তাদের উপরে কিন্তু ক্ষতিকারক প্রভাব পড়ছে। তোমাদেরকে একটু আগেই বললাম যে পৃথিবীর এমন জায়গা রয়েছে যে জায়গায় আমরা পৌঁছাইনি, কিন্তু আমাদের সৃষ্টি করা ওয়েস্ট সেই জায়গায় পৌঁছে গেছে। এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এইরকম যে গলিগুলো তোমরা কিন্তু ভারতের বিভিন্ন শহরের যে শহরতলি এলাকা যেগুলো রয়েছে ওগুলোতে এই ছবি কিন্তু হামেশাই দেখতে পাবে না এরকম নয়, কিন্তু এরকম ছবি কিন্তু দেখতে পাবে। প্রচুর পরিমাণে আবর্জনা এরকম ডাম্প করা থাকে, এবারে বিভিন্ন পৌরসভা থেকে গাড়ি আসে এগুলোকে নিয়ে যায়, কিন্তু এই যে পড়ে থাকছে তখন কিন্তু এখান থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়া পরিবেশে দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, যে সমস্ত প্রাণী রয়েছে তারা তো এত কিছু বোঝে না যে এগুলো তাদের ক্ষতি করবে, তারা এগুলোকে খেয়ে নিচ্ছে এবং তাদের শরীরের মধ্যেও এই যে প্লাস্টিকের যে পোর্শন বা প্লাস্টিকের ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক তাদের শরীরের মধ্যে পাওয়া যাচ্ছে।
সুতরাং এই যে পরিবেশের উপরেও এটা খুবই মারাত্মক প্রভাব ফেলছে। এখানে যদি দেখি পরিবেশের উপরে প্রভাবটা, দেখো মাটি দূষণ এবং মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এই বর্জ্যের কারণে। জল দূষণ হচ্ছে, নদীতে যে জলটা রয়েছে সেই নদীতে এই যে বিভিন্ন, আগেই বললাম বিভিন্ন শহর থেকে যেরকম মানে তরল বর্জ্য পদার্থ আসে, সেই রকমই বিভিন্ন কারখানা থেকেও তরল বর্জ্য আসে, যেগুলো আমরা নদীতেই নির্দ্বিধায় ফেলে দিই, তার ফলে কিন্তু জল দূষণ হচ্ছে। এছাড়াও আরো মানে বলতে যদিও খারাপ লাগে, আমরা যে সমস্ত মূর্তি বিসর্জন করি বা আমরা বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো নদীতে করি, তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্ট কিন্তু নদীতে আসছে। যেরকম প্রচুর পরিমাণে ফুল নদীতে ফেলা হয়, এবং তাছাড়াও যে আমরা যে মূর্তিগুলো ফেলে থাকি, মূর্তিগুলোতে কিন্তু যে রংটা ব্যবহার করা হয় সেটা কিন্তু কেমিক্যাল একটা, এবং সেই কেমিক্যালটা কিন্তু নদীতে অনেকটা ক্ষতিকারক প্রভাব ফেলছে এবং নদীর জলকে দূষিত করছে। এবং আলটিমেটলি নদীর জল দূষিত হলে নদীতে থাকা যে সমস্ত প্রাণী তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই জলটা কিন্তু কোনো না কোনো ভাবে আমরাও ব্যবহার করি, সেটা চাষবাসের ক্ষেত্রে হোক, এবং অন্যান্য বিভিন্ন শহর রয়েছে যারা নদীর জলটাকেই মেনলি ব্যবহার করে থাকে তাদের পানীয় জলের যে চাহিদা মেটানোর জন্য, নদীর জলটাকে নিয়ে ব্যবহার করে। সেখানে কিন্তু এই যে কেমিক্যালগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ছেঁকে ফেলা সম্ভব হয় না। যতই উন্নত টেকনোলজি এসে যাক না কেন, তা সত্ত্বেও কিন্তু ওখানে কোনো না কোনো দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা খেয়ে নিচ্ছি, ফলে আমাদের শরীরে কিন্তু তার প্রভাব পড়বে। হয়তো ইমিডিয়েট প্রভাব পড়বে না, কিন্তু ধীরে 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 কিন্তু ওই প্রভাবটা আমাদের মধ্যে আসতে চলেছে। এরপরে যদি দেখি বায়ু দূষণ, তোমরা দেখলে যে কলকারখানা থেকে যে ধোঁয়া উঠছে সেটার মাধ্যমে তো বায়ু দূষণ হবেই। এই যে বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলো, তার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ হচ্ছে, সেটা শ্বাসকষ্ট হতে পারে এবং অন্যান্য যে সমস্ত এই নিঃশ্বাস সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু হয় এই বায়ু দূষণের কারণে। এছাড়া যদি দেখি জীববৈচিত্র্যের ক্ষতি, এই যে উপরে যতগুলো প্রভাব বললাম এগুলো আলটিমেটলি এসে যে প্রভাবটা ফেলবে সেটা হচ্ছে কি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে জীবমণ্ডলের যে বৈচিত্র্য রয়েছে ওটাকেই জীববৈচিত্র্য বলা হয়। সেখানে কিন্তু আমরা যদি একটা মানে গোষ্ঠীকে সরিয়ে দিই, তাকে সরিয়ে দিয়ে কিন্তু আমরা কেউই হ্যাপি থাকতে পারবো না, কেউই ভালো করে থাকতে পারবো না। আমাদের প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেককে, তার জন্য কিন্তু এই জীববৈচিত্র্যকে বাঁচানো খুবই দরকারি। এবং এই বর্জ্য ব্যবস্থাপনা যদি ঠিকঠাক আমরা না করি তাহলে কিন্তু এই জীববৈচিত্র্য একটা সময় প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে, যেটা ভবিষ্যতের দিকে এগোবে নাকি এখানে আটকে যাবে। নেক্সট যদি দেখি পরিবেশের উপরে প্রভাব দেখলাম, এবারে দেখবো মানব শরীরের উপরে প্রভাব। মানব শরীরের উপরে কি প্রভাব পড়ছে? শ্বাসকষ্ট একটু আগেই বললাম, এই যে বায়ু দূষণের প্রভাব দেখো, বা পরিবেশের উপরে আমরা পরিবেশের দূষণ ঘটাচ্ছিলাম, সেটা আমাদের উপরে এসে শ্বাসকষ্ট এবং ফুসফুসের রোগ চলে এসেছে। এরপরে যদি দেখি পারদ থেকে পেটের রোগ এবং মিনিমাটা, এই সমস্ত ধরনের দুরারোগ্য ব্যাধি আমাদের শরীরে হচ্ছে। ক্যাডমিয়াম থেকে হাইট, এই পারদ ক্যাডমিয়াম এগুলো কিন্তু শিল্প কারখানা যেগুলো রয়েছে ওগুলা থেকে বেরোয়, এগুলো কিন্তু প্রচুর ক্ষতিকারক। এছাড়া যদি দেখি ক্রোমিয়াম থেকে ক্যান্সার, এই ক্যান্সার যে রোগটি রয়েছে বর্তমানে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা জানাচ্ছে, এই যে ক্যান্সার কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে মানুষের মধ্যে, এই যে ক্যান্সারের প্রভাবটা। এছাড়া যদি দেখি আর্সেনিক রয়েছে, আর্সেনিক কিন্তু অ্যাটাক করে কিডনির উপরে এবং ফুসফুসের ক্ষতি করে, ব্ল্যাক ফুট ডিজিজ, এই সমস্ত কিছু ঘটায় এই আর্সেনিক। সুতরাং দেখতে পেলে যে পরিবেশের উপরে প্রভাব যেরকম পড়ছে, মানব স্বাস্থ্যের উপরেও এই যে বর্জ্য রয়েছে এই বর্জ্যের প্রভাবটা পড়ছে। তার জন্য দরকার কি? তার জন্য দরকার ব্যবস্থাপনা। এই বর্জ্যকে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত যে প্রভাবগুলো বললাম এগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো এবং একটা ভালো লাইফস্টাইল আমরা কাটাতে পারবো। তাহলে এই ব্যবস্থাপনা কি এবং কিভাবে করব আমরা যদি সেটা দেখি, তাহলে দেখো এখানে পরিবেশ যেটা রয়েছে, আমাদের পরিবেশের অবনমন রোধ করা, মানব শরীরের বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ, বর্জ্য পদার্থের উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে তাকে পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি, বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ এখানে দেখলে এই সংজ্ঞাটা তোমাদের বইতে রয়েছে, বইতেও এরকম করে ভিডিও দেওয়া হয়েছে, বই থেকে এটা ডাইরেক্ট নেওয়া হয়েছে। এবং আগেও বললাম যে এই যে পরিবেশে এবং মানব শরীরে যে ক্ষতি রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দরকার এই বর্জ্য ব্যবস্থাপনা।
এক্ষেত্রে যদি দেখো এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R, তোমাদের বইতেও দেখবে এই 4R দেওয়া রয়েছে। এই 4R যে প্রিন্সিপালটা রয়েছে এটার কিন্তু খুবই একটা অপরিসীম ভূমিকা পালন করে। এক্ষেত্রে 4টা R যেটা রয়েছে তার মানে যদি দেখি, রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। রিডিউস অর্থাৎ কি, আমরা এই বর্জ্যটা যেটা রয়েছে তাকে যতটা পরিমাণ কমানো যায় সেদিকে নজর রাখুন। মানে আমাদের যাতে মানে একটা জিনিসকে ব্যবহার করা যাবে কিন্তু তা সত্ত্বেও আমাদের আছে বলে আমরা ফেলে দেব, ওইটা যেন আমরা না করি। তার জন্য আমরা যা কিছু আমাদের রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করব, যাতে ওয়েস্ট হিসাবে খুব মিনিমাম বেরোয়। আমরা সেটাকে প্রচুর পরিমাণে যতটা ইউজ করা যায় ততটা আমরা ইউজ করে নেব, ওয়েস্ট হিসাবে কম ফেলবো। এটাই হচ্ছে কি রিডিউস, আর কিছুই নয়। এবারে যদি দেখি বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার বা রিইউজ। রিইউজ কি, এখানে দেখতে পাচ্ছ ওই যে প্লাস্টিকের বটলগুলো যেগুলো রয়েছে ওগুলো দিয়ে কিন্তু একটা মানে গাছকে লাগানোর জন্য একটা গাছের যে টপ হিসাবে ওটা হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো এরকম করে কিন্তু অন্যান্য আরো অনেক কিছু দেখবে, এই প্লাস্টিকের সিসি বোতল বা এই যে প্লাস্টিকের যে কন্টেইনার গুলো রয়েছে ওগুলো দিয়ে কিন্তু অনেক জিনিস বর্তমানে বানানো হচ্ছে। অর্থাৎ আমরা কি করছি, ওটাকে ওয়েস্ট হিসেবে না ফেলে দিয়ে ওটাকে আমরা কিন্তু আবার পুনরায় ব্যবহার করছি, রিইউজ করছি অন্য কোনো পারপাসের জন্য। এটা হচ্ছে কি রিইউজ। এবারে পুনর্নবীকরণ বা রিসাইকেল। রিসাইকেলটা কি জিনিস, একটু আগেই তোমাদেরকে বললাম যে কোনো কিছুকে আমরা যখন আবার পুনর্ভাবে নতুন করে আবার ইউজ করি, মানে যেটা ছিল সেটাকে আবার একটা প্রসেস করে সেম জিনিস আমরা বানাবো, সেটা হচ্ছে গিয়ে রিসাইকেল। ঠিক আছে, যেরকম প্লাস্টিকের বোতলের কথা বললাম, যেরকম স্প্রাইট বা অন্যান্য কিছুতে দেখবে এখন রিসাইকেল করার কথা বলা হয়, যে ওটাকে যদি তোমরা ওই রিসাইকেল বিনে যদি দিয়ে দাও তারা কিন্তু ওখান থেকে কালেক্ট করে নেবে এবং ওটাকে আবার প্রসেস করে ওটাকে ঠিকঠাকভাবে শোধন করবে এবং ভালো করে প্রসেস করে আবার সেম জিনিসটাকে কিন্তু আবার তারা ব্যবহার করবে। অর্থাৎ এরকম করে জিনিসের রিসাইকেল করবে তারা। এরপরে যদি দেখি পরিত্যাগ বা প্রত্যাখ্যান বা রিফিউজ যেটাকে বলা হচ্ছে। রিফিউজটা কি, অর্থাৎ আমরা যে সমস্ত মানে বর্জ্য পদার্থগুলো পরিবেশের ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে, এই সমস্ত জিনিসগুলোকে বলবো না, আমরা সেগুলোকে ব্যবহার করবোই না। ঠিক আছে, সেগুলোকে আমরা বাই বলবো, সেগুলো দরকার নেই আমাদের। সেগুলোকে আমরা রিফিউজ করে যেগুলো পরিবেশ বান্ধব এবং আমাদের স্বাস্থ্যের উপরে বেশি ক্ষতি করবে না সেই সমস্ত পদার্থগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। সেই যে যেটাকে আমরা না বলছি, ওই যে ক্ষতিকারক পদার্থগুলো, সেটাকেই বলা হচ্ছে রিফিউজ। আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করবো না, আমাদের ওগুলো চাই না, ওই সমস্ত জিনিস আমরা ব্যবহার করব না। সেই মেন্টালিটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই যে বর্জ্যের সমস্যাটা অনেকটা সমাধান হবে। এই 4টা জিনিস দেখতে পেলে, যেরকম যদি বলা যায় প্লাস্টিক আমরা ব্যবহার করছি, আমরা যদি প্রত্যেকেই বলি না আমরা প্লাস্টিক ব্যবহার করব না, তাহলে প্লাস্টিকের সমস্যাটা কি থাকবে? না, থাকবে না। যেসব ক্ষেত্রে ব্যবহার না করলেই নয় সেসব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি প্লাস্টিক যে মানে এত পরিমাণে ইউজ হচ্ছে এবং আমরা মানে যত্র এটাকে ফেলেই দিচ্ছি যেখানে সেখানে, কোনো অসুবিধা নেই, মানে আমরা জাস্ট নর্মালি কোনো আমরা ভাবছি না যে ওটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি প্রভাব পড়ছে, ওটার দিকে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা যে কোনো জায়গায় কোনো কিছু লেস বা অন্যান্য কিছু খেলাম, প্যাকেটটা ওখানেই ফেলে দিলাম, কোনো না ডাস্টবিনে ফেলছি না কিছু বলছি, তাহলে কিন্তু তার প্রভাবটা পরবর্তী সময় আমারই উপরে এসে পড়বে। সো তোমরা বুঝতে পারলে এই যে 4R প্রিন্সিপাল যেটা রয়েছে। নেক্সট যদি দেখি বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতি, তাহলে বললাম এই যে 4R প্রিন্সিপাল দেখলে বর্জ্য ব্যবস্থাপনা বললে, এবারে কি করে আমরা সেই ওয়েস্টটাকে করব, প্রসেসটা কি রয়েছে। দেখো বর্জ্য ব্যবস্থাপনার যে প্রসেসটা রয়েছে, প্রথমে বর্জ্য পৃথকীকরণ। এরকম তোমরা বিভিন্ন জায়গায় যদি যাও, কোনো হসপিটালে বা কোনো কর্পোরেট অফিসে বা কোথাও কোনো মানে রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গায় দেখবে এরকম বিভিন্ন কালারিং এর না ডাস্টবিন বসানো থাকে। এই কালারিং ডাস্টবিন এগুলোতে কেন এরকম বসানো থাকে, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট পারপাস রয়েছে। যেরকম এই যে গ্রিন কালারের যেটা রয়েছে সেখানে কিন্তু বায়োলজিক্যালি যেগুলো ডিগ্রেডেবল, যেটা বললাম, যেগুলো মানে জৈব বিয়োজন যোগ্য যে সমস্ত ওয়েস্ট, সেগুলো এখানে ফেলতে হয়। এবং তারপরে যদি দেখি যে ব্লু যেটা রয়েছে ড্রাই ওয়েস্ট, মানে যেগুলো শুকনো গুলোকে কিন্তু এখানে ফেলতে হয় ব্লুটায়। ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় দেখবে এরকম কালারিং বসানো থাকে এবং তার নিচে লেখা থাকে যে এটাকে এখানে ড্রাই ওয়েস্ট দেওয়া হবে, নাকি এখানে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল দেওয়া হবে, নাকি এখানে মানে প্লাস্টিক ওয়েস্ট বা হ্যাজারিয়াস ওয়েস্ট কি থাকছে, এরকম কালার দিয়ে না, কালার কোড দিয়ে সুন্দরভাবে লেখা থাকে ওই জায়গায় কি থাকবে। এই ব্ল্যাক ডাস্টবিন যদি কোথাও দেখতে পাও তাহলে সেখানে কিন্তু দেখবে যে সেখানে কিন্তু যেগুলো প্রচুর পরিমাণে ক্ষতিকারক সেগুলো সেখানে দেওয়া হয়ে থাকে। যেগুলো এখানে দেখতে পাচ্ছে যে জেনারেল ওয়েস্ট,
যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলোকে কিন্তু এখানে ফেলা হয়। এবারে এই যে রেডটাতে হচ্ছে কি হ্যাজারিয়াস ওয়েস্ট যেটা রয়েছে, বিশেষ করে এক্ষেত্রে যেটা ফেলা হয় সেই যে চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে সেটা এখানে কিন্তু ফেলা হয়ে থাকে। এবং ইয়েলো যেটা রয়েছে, এই ইয়েলোতে কিন্তু ফেলা হচ্ছে গিয়ে স্যানিটারি অ্যান্ড মেডিকেল ওয়েস্ট যেটা রয়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন স্যানিটারি প্যাড হয়ে থাকে বা বিভিন্ন মাস্ক অন্যান্য যা কিছু আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু এখানে আসে এই ইয়েলোতে। আর ব্ল্যাকটাতে দেখলে যেগুলোকে রিসাইকেল করা যায় না, যেটা ক্ষতিকারক, সেটাকে কিন্তু এখানে ফেলা হচ্ছে, ঠিক আছে। আর ব্লুটাতে কিন্তু রিসাইকেল যেগুলো করা যায়, সেটা ড্রাই ওয়েস্ট যেটাকে রিসাইকেল করা যায় সেটা এখানে আসবে। বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু এই যে ডাস্টবিন গুলো, এটা কিন্তু দেখতে গেলে এই যে সলিড ওয়েস্ট রয়েছে বা যেগুলোকে বললাম কঠিন বর্জ্য, এই কঠিন বর্জ্যগুলোকে আমরা এরকম বিভিন্ন ডাস্টবিনে ভাগ করে দিই যাতে পরবর্তীতে আমাদের প্রসেসিং করতে সুবিধা হয়। আমরা যদি ভাগ না করে এক জায়গায় সবকিছুকে যদি আমরা করে দিই, একটা ডাস্টবিন করলাম, ওই ডাস্টবিনে সবকিছুই ফেললাম, যেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল তাকেও ফেললাম, সেখানে প্লাস্টিকও ফেলবো যেটা রিসাইকেল করা যায় না, এবং যে সমস্ত প্লাস্টিকের বোতল যেগুলোকে রিসাইকেল করা যায় সেটাকেও সেখানে ফেলে দিলাম, তারপরে চিকিৎসা সংক্রান্ত যে বর্জ্য সেখানে সেটাও ফেলে দিলাম, ঠিক আছে, এবং স্যানিটারি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোকেও সেখানে ফেললাম। তাহলে কি হবে, ওটা একটা মিক্সচার তৈরি হয়ে যাবে এবং ওটাকে রিসাইকেল করা প্রচুর কষ্টসাধ্য, এবং সেটা কিন্তু রিসাইকেল না করে ম্যাক্সিমাম টাইমে ফেলে দেওয়া হয়। ফলে কিন্তু পরিবেশের আলটিমেটলি প্রভাব পরিবেশের উপরে পড়বে এবং সেখান থেকে আমাদের উপরে এবং প্রত্যেকটা প্রাণীর উপরে কিন্তু প্রভাব পড়বে। তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে সলিড ওয়েস্টটাকে আমরা এরকম বিভিন্ন ভাবে স্যাগ্রিগেট করে নেব। আমরা যেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল তাকে একটা জায়গায় ফেলবো, এবং যেগুলো ডিগ্রেডেবল নয় তাকে অন্য জায়গায়, যেটা প্রচুর পরিমাণে ক্ষতি করে সেগুলোকে আলাদা এরকম ক্যাটাগরিতে আমরা ভাগ করে নেব যাতে আমাদের পরবর্তী প্রসেসিং এর সুবিধা হয়। নেক্সট যদি দেখি, নেক্সট হচ্ছে গিয়ে ভরাটকরণ বা ল্যান্ডফিল। ল্যান্ডফিল কি, যে সমস্ত পদার্থগুলি এই বায়োলজিক্যালি ডিগ্রেডেড হয়ে যায়, যেগুলো ধরো কিছুদিন জমিয়ে রাখলে সেটা অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে সেটা পরিবেশের সাথে মিশে যাবে, সেই সমস্ত পদার্থগুলোকে কিন্তু এই ল্যান্ডফিল সাইটে আমরা ডাম্প করে নিই। ওখানে ডাম্প করা থাকলো, ওখানে থাকতে থাকতে ওই জিনিসটা পচে গলে পরিবেশের সাথে মিশে যাবে। এটা শহরের বাইরের দিকে একটু করা হয়, যে কোনো জায়গায় একটা, প্রত্যেকটা শহরের কিন্তু এরকম ল্যান্ডফিল সাইট একটা রয়েছে যেখানে ওয়েস্ট গুলোকে ডাম্প করা হয়। কিন্তু মানে দুঃখের ব্যাপার যেটি, এখানে কিন্তু বায়োলজিক্যালি ডিগ্রেডেবল যে ওয়েস্ট গুলো রয়েছে সেগুলোকে শুধু ফেলা হয় না, এর সাথে প্লাস্টিক মিশে আসে এই জায়গাতে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানে ওই যে জিনিসটা ওটা ঠিকঠাক ভাবে না পরিবেশের সাথে মিশতে পারে, এই পরিবেশের যে ক্ষতিটা এটা থেকে কিন্তু অনেকটা হয়ে যায় এই প্লাস্টিক মিশিয়ে ফেলার জন্য। প্লাস্টিক, কাঁচ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে আমরাই করছি, তার কারণে এরকম হচ্ছে, না হলে কিন্তু হতো না। আমরা যদি সজাগ ভাবে করি তাহলে কিন্তু এরকম সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট যদি দেখি কম্পোস্ট, এই কম্পোস্ট সার তোমরা শুনবে যে জৈব সার আমরা বিভিন্ন যারা মানে কৃষিকাজের সাথে যুক্ত আছো, যাদের বাড়িতে চাষবাস হয়, তোমরা জানবে যে এই কম্পোস্ট সার কিন্তু ব্যবহার করা হয়। এটা সবাত কম্পোস্টিং এবং অবাত কম্পোস্টিং দুটো রয়েছে, মানে একটিতে বায়ুর সাপ্লাই দেওয়া হয়, মানে বাতাস আমরা তার মধ্যে সাপ্লাই দিয়ে এইটা সারটা তৈরি করি। আর কিছু রয়েছে অবাত কম্পোস্টিং যেটা রয়েছে, সেখানে আমরা কিন্তু বাতাস দেই না, সেটাকে জাস্ট প্লাস্টিক র্যাপারের মাধ্যমে আমরা সেটাকে বাতাসের সাথে কন্ট্যাক্টটা বন্ধ করে দিই, তার মাধ্যমে সেগুলোকে পচন ঘটানো হয় এবং সেখান থেকে জৈব সার ব্যবহার করা হয়, যেটা আমরা পরবর্তীতে আমাদের খেতে ব্যবহার করে থাকি। নেক্সট যদি দেখি স্ক্রাবারটা কি রয়েছে, যেটা মানে বায়ুতে যে দূষিত বাতাসে যে দূষণটা যাচ্ছে না, যেটা আগেই বললাম যে কঠিন, তরল এবং গ্যাসীয়, ওই গ্যাসীয় যে পদার্থগুলো দূষক হিসাবে পরিবেশে চলে আসছে, ওইটাকে আটকানোর জন্য আমরা কি করি, এই রকম স্ক্রাবার বসিয়ে দিই, যেখানে ওই যে চিমনি গুলো রয়েছে ওই চিমনি দিয়ে ডাইরেক্ট ওই দূষিত বাতাসটাকে না বের করে দিয়ে এই স্ক্রাবারের মধ্যে দিয়ে ফ্লো করানো হয়। এই স্ক্রাবারের মধ্যে দিয়ে ফ্লো করানোর ফলে কি হয়, ওই যে দূষিত পদার্থগুলো ওগুলো ওখানেই আমরা স্টোর করে নিই, ঠিক আছে। এই স্ক্রাবার আবার 3টা টাইপের হয়, এত ডিটেলসে তোমাদের জানতে হবে না, জাস্ট জেনে রাখো জানার জন্য। অত ডিটেলসে তোমাদের পরীক্ষায় না আসবে, না কাজে লাগবে, কিন্তু এটা নিজে জানা খুবই দরকার। এক্ষেত্রে যে দেখো আর্দ্র এবং শুষ্ক রয়েছে এবং স্থির তড়িৎ। আর্দ্র যে ক্ষেত্রে রয়েছে কি আছে, ওই যে মানে গ্যাসটা পাস করছে তার উপর থেকে কিন্তু জলের ফোঁটা স্প্রে করা হয়ে থাকে। এই জলের ফোঁটা স্প্রে এর মাধ্যমে ওই জলে ডিজলভ করে নেয় বা ওইটাকে মানে জলে মিশে যায় আর কি, ওই যে দূষণ পদার্থগুলো, এবং ওটাকে আলাদা করে নেওয়া হয়। এবং যেটা ড্রাই স্ক্রাবার রয়েছে ওখানে ওই স্পঞ্জ টাইপের একটা মানে লেয়ার ব্যবহার করা হয়, যার মধ্যে দিয়ে গ্যাসটাকে চালনা করা হয়, এবং ওই স্পঞ্জ মতো যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু স্পঞ্জ নয়, এবারে ওইটা সেই টাইপের, তার মধ্যে কিন্তু ওই দূষক পদার্থগুলো আটকে যায়। এরপরে যদি দেখি ইলেকট্রিক স্থির তড়িৎ যে অদক্ষেপক যেটা রয়েছে বা ইলেকট্রোস্ট্যাটিক যে স্ক্রাবারটা রয়েছে, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে কিন্তু
ইলেকট্রিক ফিল্ড ইউজ করা হয় এবং তার মাধ্যমে এই বায়ু থেকে দূষিত পদার্থগুলো আলাদা করে নেওয়া হয় এবং বাতাসটা যেটা শুদ্ধ হয়ে যায় সেটাকে কিন্তু পরিবেশে ছাড়া হয়। এবারে যদি নেক্সট আমরা দেখি তাহলে হচ্ছে কি নিকাশ, মানে কঠিন হলো, তরল হলো, এবারে যদি কঠিন হলো, গ্যাসীয় হলো, এবারে আমরা তরলে আসছি। তরল বর্জ্যটাকে কি করে আমরা ব্যবস্থাপনা করব? তরল বর্জ্যকে ব্যবস্থাপনা করার জন্য এইরকম নিকাশি ব্যবস্থা আমরা ব্যবহার করে থাকি, যেখানে কিন্তু এইরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা বসিয়ে থাকি, যেখানে 3টা ধাপে আমরা মূলত এই যে দূষিত পদার্থ রয়েছে সেগুলোকে আমরা পরিশোধন করার চেষ্টা করে থাকি। প্রাথমিক ধাপে আমরা সেখানে যে ভাসমান যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেগুলোকে আলাদা করে নিই। এখানে দেখতে পাচ্ছ এই যে জলটা এলো, এখানে এই যে উপরে যেগুলো ভেসে আছে এগুলোকে কিন্তু এটা ঘুরতে থাকবে, এই যে দেখতে পাচ্ছ এটা ঘুরতে থাকবে এবং এই উপরে ভাসমান যেগুলো রয়েছে ওগুলোকে ক্লিন করবে। এখানে দেখতে পাচ্ছ 3টাতে কিন্তু ক্লিন করা চলছে, ঠিক আছে। তার পরবর্তীতে যেগুলো থিতিয়ে পড়েছে নিচে সেগুলোকে আমরা আলাদা করে নেব এবং তারপরে জলে যেগুলো দ্রবীভূত রয়েছে, থার্ড স্টেজ অর্থাৎ প্রগৌণ লেয়ারে জলে যেটা দ্রবীভূত রয়েছে সেটাকে আমরা ট্রিটমেন্ট করব এবং তারপরে সেই জলটাকে আমরা আবার নদীতে ছেড়ে দেব, অর্থাৎ শুদ্ধ করে জলটাকে আমরা ছাড়ছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না, পুরো একদম ডাইরেক্ট যে জলটা শিল্প থেকে আসে ডাইরেক্ট নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তী একটা কেস স্টাডি দেখাবো, সেখানে এই জিনিসটা রয়েছে। নেক্সট যদি দেখি বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিটা রয়েছে, দেখো এরকম করে প্রত্যেকের আমরা বাড়ি থেকে যে সমস্ত বর্জ্যগুলো আমরা বাইরে বের করে দিই, অর্থাৎ এই যে বিভিন্ন যে ডাব্বাগুলো থাকে ওগুলোতে আমরা ডাস্টবিন গুলোতে মানে আমাদের বর্জ্যগুলোকে জমা করি, তারপরে সেগুলোকে আমরা এই ডাস্টবিন থেকে কালেক্ট করে নিয়ে যাই, বিভিন্ন পৌরসভার যে সমস্ত মানে স্টাফরা রয়েছে তারা এসে নিয়ে যায়। এবারে সেখানে কিন্তু আমরা যদি আলাদা করে দিই যেগুলো রিসাইকেল যোগ্য সেগুলো কিন্তু তারা দেখবে তাদের কিন্তু গাড়িতে দুটো ভাগ থাকে, একটা রিসাইকেল যোগ্য আর একটা রিসাইকেল যোগ্য নয়, সেগুলো কিন্তু তারা দুটো ভাগে এরকম করে কালেক্ট করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো ভাগই করা হয়। গৃহস্থলীর ক্ষেত্রে যেগুলো বায়োলজিক্যালি রিসাইকেল করা যায় সেগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রিসাইকেলের যে জায়গা রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, রিসাইকেলিং ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়। আর যেগুলো রিসাইকেল যোগ্য নয় সেগুলোকে কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয় কোথায়, যে বিভিন্ন মানে এই যে ল্যান্ডফিল সাইট যেগুলো বললাম ওই সমস্ত জায়গাতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, বিভিন্ন মানে যেগুলো জাস্ট ডাম্প করে রাখা হবে পরবর্তীতে সেগুলোকে আবার কোনো প্রসেস করার জন্য, ঠিক আছে। এখানে দেখো এই চার্টটার মাধ্যমে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। ইনফর্মাল সাইক্লিং যেটা রয়েছে এবং মিউনিসিপাল ওয়েস্ট যে সার্ভিস যেটা রয়েছে, এরকম ভাবে দেখতে হচ্ছে একটা মিউনিসিপ্যালিটিতে কি করে আমরা এই প্রসেসটা করে থাকি। এটা বাড়ি আছে, এই বাড়ি থেকে ওয়েস্ট এলো, ওয়েস্ট এসে রিসাইকেলিং ডিপোতে গেল, সেখান থেকে রিসাইকেলিং ইন্ডাস্ট্রিতে যাবে। এবারে যদি এই ডাস্টবিন গুলো যেগুলো রয়েছে ওই ডাস্টবিন গুলো থেকে আবার ওই যে ওয়েস্ট ট্রান্সপোর্টেশনের এরকম গাড়ি আছে ওই গাড়িতে করে নিয়ে যাবে। ট্রান্সফার স্টেশন রয়েছে, এই ট্রান্সফার স্টেশন যেটা রয়েছে ওখানে কিন্তু আলাদা করে দেওয়া হয়, কম্পোস্টিং এর জন্য চলে এলো, যেটা কম্পোস্ট তৈরি করা যায়, এবং যেগুলো থেকে কম্পোস্টিং তৈরি হয় না সেগুলো ল্যান্ডফিল সাইডে ওয়েস্ট হিসাবে চলে গেল। এরকম করে প্রসেসটা থাকে। কেসটা দেখে নি ভাগীরথী হুগলি নদীর উপরে বর্জ্য পদার্থের প্রভাব, দেখবে তোমাদের বইতে রয়েছে। কিন্তু পুরো গঙ্গা নদীটি বর্তমানে বিশ্বের যত দূষিত নদী রয়েছে তার মধ্যে অন্যতম। এই ভাগীরথী হুগলি নদীটাকে আমরা যদি দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফারাক্কা ব্যারাজ রয়েছে এই জায়গাটায়, যদি আমি একটু হাইলাইট করি এটাকে, এখানে ফারাক্কা ব্যারাজ, এখান থেকে গঙ্গার যে মেন শাখাটি পদ্মা নামে কিন্তু বাংলাদেশে চলে গেছে, এবং আরেকটি শাখা যেটা ভাগীরথী হুগলি নদী নামে আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, যার পাশে কিন্তু কলকাতা অবস্থান করছে। এই যে নদীটি, এই নদীটির তোমরা দেখবে এই ভাগীরথী হুগলির কথা বলা হয়েছে, কিন্তু তাছাড়াও পুরো গঙ্গার উপরেই আমি বলবো যে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বা কি সমস্যাটা সেটা যদি দেখো, তাহলে কিন্তু এই যে নদী, একটা নদী কিন্তু একটা ছোট কোনো যে একটাই যে কেবলমাত্র চ্যানেল সেটা নয়, নদীর কিন্তু অনেক শাখা নদী, অনেক উপনদী, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা নদী তৈরি হয়। তার জন্য এই যে বিভিন্ন জায়গা থেকে নদী যে প্রবাহিত হয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূষিত পদার্থ বয়ে নিয়ে আসছে এবং সেটা আলটিমেটলি এসে পড়ছে সমুদ্রে। এই বিভিন্ন জায়গা থেকে যে দূষিত পদার্থগুলো কালেক্ট করছে তার মেন কারণ হচ্ছে গিয়ে নদীর পাশেই তোমরা দেখবে বিভিন্ন বড় বড় শহরগুলো কিন্তু এই নদীর পাশেই গড়ে উঠেছে। তার জন্য শহর থাকলে ওখানে ইন্ডাস্ট্রি থাকবে, ওই ইন্ডাস্ট্রি বা শিল্প থাকা মানে শিল্প থেকে কিন্তু দূষিত পদার্থ বেরোবে। এবং আগে যে ম্যানেজমেন্টের কথা বললাম বা শিল্প যে কারখানা থেকে দূষিত পদার্থগুলোকে যেভাবে ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে পরিবেশে নির্গত করার কথা ছিল, সেরকম কিন্তু কোথাও হয় না। পার্টিকুলারলি ওরকম ভাবে যে পুরোপুরি ফলো করবে বা কিছু ওরকম কিন্তু অ্যাকচুয়ালি হয় না। অনেকটা সমস্যা কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু থেকে যায়। ওই যে সমস্যাটা থেকে যায়, সেই সমস্যাটা কিন্তু পরবর্তীতে
প্রভাব পড়ছে নদীর উপরে। নদীর যে হেলথ, নদী কিন্তু কোনো মৃত কোনো কিছু নয়, কিন্তু নদী কিন্তু একটা জীবন্ত সত্তা। যেরকম মানুষ যেরকম একটা জীবন্ত সত্তা, সেরকম নদীরও একটা জীবন রয়েছে। নদীতে যদি আমরা এরকম দূষিত পদার্থ ফেলতে থাকি, আলটিমেটলি নদীর হেলথটা খারাপ হয়ে যাবে এবং তার প্রভাব কিন্তু আমাদের উপরেও পড়বে। কারণ তোমরা জানো প্রত্যেকেই যে প্রত্যেকটা বড় বড় শহর যত রয়েছে তারা কিন্তু এই নদীর জলটাকেই পানীয় হিসেবে ব্যবহার করে, এবং সেখানে যদি আমরা এরকম নদীতে দূষিত পদার্থগুলোকে ফেলে থাকি তাহলে কিন্তু তার প্রভাব আলটিমেটলি পড়বে আমাদেরই উপর। এক্ষেত্রে যদি গঙ্গা নদীর কথা বলি, গঙ্গা নদীতে তোমরা জানো তার আশেপাশে বহুত শহর রয়েছে, প্রচুর পরিমাণে শহর রয়েছে, এবং তার সাথে সাথে রয়েছে অনেক শিল্প কারখানা। এই সমস্ত শিল্প কারখানা থেকে দূষিত পদার্থ ক্রমাগতভাবে বেরিয়ে আসছে। এই দূষিত পদার্থ কিন্তু যে ট্রিট করা হয় সেরকম নয়। এখানে দেখো, এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো হচ্ছে কি, এখানে কিন্তু জল তোলা হয়, নদী থেকে জল তোলা হয় বিভিন্ন পারপাসের জন্য। এখানে কিন্তু জল তোলা হচ্ছে, এই যে পাইপগুলো দেখছো এগুলোর মাধ্যমে কিন্তু এখানে পাম্প বসানো আছে, পাম্পের মাধ্যমে জল তোলা হচ্ছে এই সব জায়গা থেকে। এবং কাছে দেখো এখানে একটা শহর রয়েছে, ওই শহর থেকে, আর শহর বলছি, এখানে একটা শিল্প রয়েছে। এই শিল্প থেকে কিন্তু দূষিত পদার্থটা কন্টিনিউয়াসলি এই নদীতে ফেলা হয়। তার প্রভাবে দেখো এখানে শিল্প থেকে যে দূষিত পদার্থ আসছে ওগুলো কিন্তু এরকম পাইপের মাধ্যমে ডাইরেক্ট ফেলে দেওয়া হচ্ছে। তোমার মনে হচ্ছে কি এই জলটা শোধন করা হয়েছে কোনো প্রকারে? কোনো প্রকারে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শোধন করা হয় না, এরকম ডাইরেক্ট নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তো আমাদের রয়েছে, সেই ধর্মীয় অনুষ্ঠানের প্রভাবে দেখো এখানে কত ফুল পড়ে রয়েছে, এবং বিভিন্ন এই যে ঠেকি বা হাঁড়ি ওই সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে, এই ফুলের মালা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং মূর্তি বিসর্জন অন্যান্য কিছু তো রয়েছে। তার প্রভাবে কিন্তু দেখো নদীর অবস্থা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু এই ভাগীরথী হুগলি, এটা বুঝতে পারছো, এটা যে সেকেন্ড ব্রিজ যেটাকে বলা হয়, ওই সেকেন্ড ব্রিজের কাছেরই ছবি এটা। এইরকম অবস্থা বর্তমানে। এই যে নদীর যে দূষণটা, এটাকে ঠিকঠাক করে নদীর জলটাকে যাতে একটা নির্দিষ্ট কোয়ালিটিতে রাখা যায়, সেটা হচ্ছে গিয়ে স্নান করার যোগ্য কোয়ালিটি যেটা রয়েছে ওই কোয়ালিটিতে নদীর জলটাকে নিয়ে আসার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়, যেটি নেওয়া হয়েছিল 1986 সালে 14ই জানুয়ারি। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে এটি নেওয়া হয়, এবং অনেকটা অর্থ এক্ষেত্রে কিন্তু বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এরকম ট্রিটমেন্ট বলা হয়েছিল যে এরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হবে এবং জল শোধন করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু সম্পূর্ণরূপে করা সম্ভব হয়নি আজও পর্যন্ত। এবং যে বর্তমান সরকার কেন্দ্রে যারা রয়েছেন ওনারা কিন্তু একটা প্ল্যান নিয়েছিল যেটাকে বলা হচ্ছে নমামি গঙ্গা প্ল্যান, যেটার মাধ্যমে কিন্তু এই গঙ্গাটাকে যাতে পুনরায় রিজুবিনেট করা যায়, অর্থাৎ আপনার যে পর্যায়ে আগে ছিল ক্লিন গঙ্গা যেটা ছিল সেরকম ভাবে যাতে ক্লিন করা যায়, তার জন্য কিন্তু 42,500 কোটি টাকার একটা বরাদ্দ করা হয়, এবং 2014 থেকে 2026 পর্যন্ত টার্গেট ছিল তার মধ্যে গঙ্গা নদীকে ক্লিন করা হবে। কিন্তু বর্তমানে অতটা করা সম্ভব হয়নি, কাজ চলছে, কিন্তু সম্পূর্ণরূপে যে করা হয়ে গেছে, গঙ্গা ক্লিন হয়ে গেছে ওটা কিন্তু বলা যায় না। বর্তমানে বিভিন্ন জায়গায় তোমরা যদি গঙ্গার ভিজিট করে থাকো তাহলে তোমরা জানবে যে গঙ্গা কিন্তু পুরোপুরিভাবে ক্লিন এখনো হয়নি। এই সমস্ত টার্গেট ছিল, এত কিছু তোমাদের জানার দরকার নেই, শুধু নামগুলো জেনে রাখবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান আগে নেওয়া হয়েছিল 1986-তে, বর্তমানে নমামি গঙ্গা যে প্ল্যানটা রয়েছে ওটা কিন্তু চলছে। এছাড়া যদি পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। যারা স্টুডেন্ট রয়েছে তারা এই ম্যানেজমেন্টে কি করবে? আগে দেখলে যে সমস্ত ম্যানেজমেন্টের কথা বললাম ওটা হিউজ, মানে একটা করতে গেলে শিক্ষার্থীরা এক্ষেত্রে কিন্তু সেই যে আগে যেগুলো বললাম ওক্ষেত্রে শিক্ষার্থীরা কিছু করতে পারবে না। ওক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে বড় বড় সমস্ত প্ল্যান্ট বসাচ্ছে, সেগুলোর মাধ্যমে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা কি করবে? তোমরা প্রত্যেকেই জানবে যে কোনো কাজ কিন্তু হট করে যে মানে বড় মাত্রায় করা সম্ভব সেরকম নয়, ছোট ছোট পদক্ষেপ নিতে হয় কোনো বড় উদ্দেশ্যকে সফল করার জন্য। তাই আমরা শিক্ষার্থী যারা রয়েছি তাদের প্রত্যেকেরও দায়িত্ব রয়েছে নিজেদের যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে ম্যানেজ করা। আমরা আমাদের যে সমস্ত বর্জ্যগুলো আমরা উৎপন্ন করছি সেগুলোকে আমরা ম্যানেজ করব, সেগুলোকে আমরা পরিবেশে যতটা কম পরিমাণে ফেলা যায় সেটা আমরা দেখবো, সঠিক জায়গায় ফেলবো, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে যদি দেখি যে শিক্ষার্থীরা কি করতে পারে, নিজের বাড়ি, বিদ্যালয় এবং পার্শ্ববর্তী পরিবেশ যাতে বর্জ্য মুক্ত থাকে সেদিকে তোমাদের প্রত্যেককে নজর দেওয়া দরকার। আশেপাশের পরিবেশে তোমরাই থাকবে, সো তোমাদের ওই পরিবেশটা যদি তোমরাই না পরিষ্কার করো তাহলে কে করবে? সেটা তোমাদের দায়িত্ব। তোমাদের পার্শ্ববর্তী পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের বাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের বিদ্যালয় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নেক্সট যদি দেখি, প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমানো যায়। প্লাস্টিকের ব্যবহার আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে করছি, যেরকম আমরা যদি দেখি আমরা যে প্লাস্টিকের যে পেনগুলো, ওয়ান চান্স পেন যেগুলো আমরা ইউজ করি, সেই জায়গায় তার জায়গায় যদি আমরা যদি মাল্টিপল ইউজ করা যায় যে সমস্ত রিফিল দেওয়া পেন সেগুলো যদি ইউজ করি
করি তাহলে কিন্তু একটা পেনকে আমরা অনেকটা টাইম ব্যবহার করতে পারবো, ফলে কিন্তু ওয়েস্টটা কমবে। মনে হচ্ছে যে এটা তো খুব সাধারণ একটা ছোট স্টেপ, তাহলে কি হবে, এই একটা পেনের মাধ্যমে কিরকম করে পরিবর্তন আসবে, ওরকম নয়। কিন্তু এই যে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কিন্তু বড় একটা পরিবর্তন আসতে পারে। সো এই জিনিসটা দেখতে হবে। এবং খাওয়ার বা অন্যান্য যে দ্রব্য যেগুলো আমরা মানে কিনে থাকি, সেক্ষেত্রে দেখতে হবে তার যে মোড়কটা বা যে ঠোঙ্গার মাধ্যমে আমরা সেটাকে কালেক্ট করছি, সেটা যেন পরিবেশ বান্ধব হয়, সেটা যেন পরিবেশের বেশি না ক্ষতি করে, সেই রকম আমাদেরকে দেখতে হবে। নেক্সট যদি দেখি অপ্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, আগেই দেখালাম যে বিভিন্ন ওই যে প্লাস্টিকের বোতল দিয়ে ওখানে কিরকম গাছ লাগানো হচ্ছে, সেরকম বিভিন্ন জিনিস কিন্তু বর্তমানে বানানো হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ যে ছবিটাতে এখানে দেখানো হয়েছে এই যে জিনিসটা, এটাও কিন্তু প্লাস্টিকের বোতল দিয়েই বানানো হয়েছে। সো এরকম বিভিন্ন জিনিস কিন্তু তোমরা বানাতে পারো, জিনিসটাকে ডাইরেক্ট না ফেলে দিয়ে ওখান থেকে কোনো কিছু বানিয়ে কোনো শোপিস টাইপের, তাহলে তোমরা কিন্তু সেটাকে বাড়িতে রাখতে পারবে এবং সেটা দেখতেও সুন্দর লাগে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক কিছুই বানায় এই সমস্ত জিনিস দিয়ে। সো ওয়েস্ট হিসেবে না ফেলে এটাও আমরা করতে পারি। নেক্সট যদি দেখি বর্জ্য পদার্থ এই যে সঠিক জায়গায় ফেলা, একটু আগেই বললাম যে ওয়েস্টটাকে আমরা ঠিক জায়গায় ফেলবো, যেরকম যেটা আমরা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল রয়েছে তাকে তার জায়গায় ফেলবো, এবং যেটা প্লাস্টিক ওয়েস্ট রয়েছে যাকে আমরা বায়োলজিক্যালি ডিগ্রেডেড করতে পারি না, সেগুলোকে তার জায়গায় ফেলবো। এরকম করে বর্জ্যটাকে যাতে আমরা সেগ্রিগেট করতে পারি, তার জন্য কিন্তু তোমরা যেরকম দায়িত্ব পালন করবে সেরকম বিদ্যালয়েরও উচিত সেরকম ডাস্টবিনগুলোকে ভাগ করে রাখা, যাতে একটা ডাস্টবিনই কেবল না থাকে, সেখানে ডাস্টবিনগুলোকে ভাগ করা এবং প্রত্যেকটা ডাস্টবিনের গায়ে নির্দিষ্ট সিম্বলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে ওই ডাস্টবিনটাতে আমরা কিটা ফেলবো, কোন ধরনের বর্জ্য ফেলবো, সেটা যেন একটা মেনশন থাকে। এইরকম ব্যবস্থা কিন্তু করতে হবে। নেক্সট যদি দেখি যেটা রয়েছে যে তোমার যেটা প্রয়োজন নয় কিন্তু সেটা ব্যবহার করা যাবে, অন্য কারো সেটা প্রয়োজন রয়েছে, তুমি কিন্তু সেটাকে তোমার প্রয়োজন না বলে সেটা না ফেলে দিয়ে সেই জিনিসটা যদি যার প্রয়োজন তাকে যদি দিয়ে যাও, যেরকম তোমাদের যে পুরনো বই সেগুলোকে যদি তোমরা যার প্রয়োজন তাকে যদি তোমাদের নিচু ক্লাসে যারা পড়ে তাদেরকে যদি তোমরা দিয়ে দাও, তাহলে কিন্তু কি হবে, সেটা কিন্তু বর্জ্য হিসেবে তুমি কিন্তু ফেলে দিচ্ছ না, সেটাকে আরেকবার আরেকজন ব্যবহার করতে পারবে। সো এই দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। এছাড়া যদি দেখি যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তাদের কিন্তু প্রত্যেকে তোমরা ভবিষ্যৎ নাগরিক দেশের। সো সেক্ষেত্রে তোমরা যদি এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটাকে ঠিকঠাকভাবে বোঝো এবং ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু এই যে পরিবেশটা রয়েছে, পরিবেশ কিন্তু তার আগের যে রূপ যখন ভালো একদম স্বাস্থ্যকর পরিবেশ ছিল সেই জায়গায় পৌঁছে যাবে। বর্তমানে যেরকম দূষণযুক্ত যে পরিবেশ রয়েছে সেখান থেকে দূষণ মুক্ত পরিবেশ তোমরা কিন্তু পরে পাবে। নেক্সট যদি দেখি যে শেষে আমরা পৌঁছে গেছি আজকের এই প্রেজেন্টেশনের, এই শেষে আমরা যদি দেখি যে এই যে বর্জ্য ব্যবস্থাপনার যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু বেশি যে জটিল সেরকম নয়, আমরা ছোট ছোট স্টেপের মাধ্যমে এটা করতে পারবো। এবং বর্জ্য পদার্থ তোমরা দেখলে যে যেটাকে আমরা ফেলে দিচ্ছি সেটাকে মাল্টিপল টাইম অনেক ক্ষেত্রে ইউজও করা যায়, সেটাকে যে ব্যবহার করা যায় না সেরকম নয়। এবারে বর্জ্য পদার্থ আমরা যদি দেখি যে এমন কিছু যেটাকে আমরা ফেলে দিচ্ছি কারণ তার ব্যবহার আমাদের কাছে নেই বা আর্থিক মূল্য আমাদের কাছে নেই, কিন্তু সেটাকে যদি আমরা কোনো নির্দিষ্ট টেকনোলজি ডেভেলপ করার মাধ্যমে সেটাকে যদি আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি, তাহলে কিন্তু সেই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারবো আবার। অর্থাৎ সেটা কিন্তু আমাদের কাছে আর বর্জনীয় কিছু না হয়ে সেটা কিন্তু আমাদের কাছে সম্পদ হিসাবেও ব্যবহার আমরা করতে পারি। তবে তার জন্য দরকার সঠিক দৃষ্টিভঙ্গি, কি দৃষ্টিতে আমরা তাকে দেখছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো এগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করি, যেরকম 4R এর কথা বললাম, তাছাড়াও পরবর্তীতে যে সমস্ত প্রসেসগুলো বললাম সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু একটা টাইমে এমন হবে যেখানে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ অনেকটা কমে আসবে এবং আমাদের পরিবেশেরও একটা বর্জ্য পদার্থ সহ্য করার একটা লিমিট আছে। ওই লিমিটে যদি আমরা বর্জ্য পদার্থ জেনারেট করি তাহলে কিন্তু পরিবেশের বেশি ক্ষতি পড়বে না। একেবারে বর্জ্যহীন পৃথিবী মানে কল্পনা করাটাও বর্তমানে দুঃস্বপ্নের মতো, কিন্তু বর্জ্য পদার্থের সাথেই আমাদেরকে থাকতে হবে, কিন্তু সেই জিনিসটা যতটা পরিমাণে রিডিউস করা যায় সেই দিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। এছাড়া যদি শেষে আমি বলতে চাই সেটা হচ্ছে কি, এই যে পুরো প্রেজেন্টেশনটা এটা তৈরি করার জন্য যে সমস্ত গ্রন্থের হেল্প নেওয়া হয়েছে সেগুলো রয়েছে এটা, এবং বিভিন্ন ওয়েবসাইট যেগুলো ব্যবহার করা রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এছাড়া যদি এই যে পুরো প্রেজেন্টেশনটায় কোনো জায়গায় তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো। সুতরাং সবাইকে ধন্যবাদ। এই রকম যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রত্যেকেই মানে ফলো করব এবং একটা বর্জ্যমুক্ত পৃথিবী করব, এই অঙ্গীকারের মাধ্যমে আজকের এই প্রেজেন্টেশনটা শেষ করছি।